ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হল সিকিম, কিন্তু প্রকৃতিপ্রেমীদের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বাংলাদেশ থেকে সহজে ও কম খরচে ভ্রমণ করা যায় বলে পর্যটকদের পছন্দের তালিকায় সিকিমের অবস্থান শীর্ষে। লাদাখ ও কাশ্মীরের তুলনায় জায়গাটি বাংলাদেশ থেকে কাছে হওয়ার কারণে যাতায়াতের সময়ও লাগে কম। তাই সময়ের অভাবে যারা কাশ্মীরের বরফের স্বাদ নিতে পারছেন না, তারা চলে আসতে পারেন প্রকৃতির এই অপূর্ব লীলাভূমি সিকিমে। এখানে আপনি কাটাতে পারবেন আরামদায়ক ও বিলাসবহুল কিছু সময়, প্রিয়জনদের সঙ্গে জমাতে পারেন রোমাঞ্চকর স্মৃতি। আমার পুরো সিকিম ও দার্জিলিং ভ্রমণ সিরিজে আমি দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে কম সময়ে ও কম খরচে এখানে আসবেন, কিভাবে এখানকার বিভিন্ন স্পটগুলো ঘুরে বেড়াবেন, কোথায় থাকবেন, কি খাবেন, এই সম্পর্কে বিস্তারিত সবকিছু। এই ধারাবাহিকতায় আজ থাকবে প্রথম পর্ব, বাংলাদেশ থেকে সিকিমের রাজধানী গ্যাংটক ভ্রমণ। গ্যাংটক থেকেই মূলত সিকিমের বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে বেড়ানো যায়। আমার এই পর্বে থাকবে বাংলাদেশ থেকে গ্যাংটক পর্যন্ত আসা, বাংলাদেশ ইমিগ্রেশন, ইন্ডিয়ান ইমিগ্রেশন, মানি এক্সচেঞ্জ, গ্যাংটকের হোটেল ভাড়া, খাবার দাবার ইত্যাদি নিয়ে বিশদ বর্ণনা, যা আপনার সিকিম ভ্রমণকে করবে অনেক সহজ, আরামপ্রদ ও সাশ্রয়ী। সো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে ভ্রমণ শুরু করা যাক। বাংলাদেশ থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে বুড়িমারিগামী শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের নন এসি বাসটি ছাড়ে রাত 8:30টায়। বাস ভাড়া এমনিতে 1200 টাকা, তবে ঈদের জন্য নিয়েছে জনপ্রতি 1300 টাকা করে। তবে ঢাকা থেকে যারা বুড়িমারি যেতে চান, তারা আরামবাগের শ্যামলী এসি বাসে করে যেতে পারবেন। বুড়িমারি পর্যন্ত যেতে ভাড়া নেবে 1600 টাকা, আর শিলিগুড়ি পর্যন্ত নেবে 2000 টাকা। এছাড়াও ঢাকার কল্যাণপুর, টেকনিক্যাল ও গাবতলী থেকে হানিফ, এসআর ট্রাভেলস, শ্যামলী এনআর, বুড়িমারি এক্সপ্রেস, ফাহমিতা এক্সপ্রেস ইত্যাদি বিভিন্ন কোম্পানির এসি, নন এসি ও স্লিপার কোচে করে বুড়িমারি পর্যন্ত যেতে পারবেন। ভাড়া কোচ ভেদে 800 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত, আর বাসগুলো সাধারণত রাত 8টার পর ঢাকা থেকে বুড়িমারির উদ্দেশ্যে ছেড়ে যায়। এবারে ঈদের ছুটি একটু আগে থেকে শুরু হওয়ার কারণে আমরা ঢাকা থেকে বুড়িমারিগামী বাসের টিকিট পাইনি, তাই আমাদের যাত্রা শুরু হচ্ছে ময়মনসিংহ থেকে। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমাদের বাস যাত্রা শুরু করে 30 মিনিট লেটে রাত 9টায়, অর্থাৎ 8 এপ্রিল রাত 9টায় ময়মনসিংহ থেকে শুরু হয়ে যায় আমাদের সিকিম ভ্রমণ। আমাদের বুড়িমারি যাবার রুট হলো ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে, যমুনা সেতু পার হয়ে, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর হয়ে লালমনিরহাট, এবং লালমনিরহাট সদর থেকে বুড়িমারি বর্ডার। ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ার কারণে রাস্তায় প্রচুর জ্যাম। বাস, ট্রাক, পিকআপ, ট্যাক্সি যে যেভাবে পারছে তাতে করেই চলেছে বাড়ির পথে। যমুনা সেতুতে ওঠার আগেই প্রচণ্ড জ্যাম ছিল, কিন্তু আমাদের বাসের ড্রাইভার তার দক্ষতার সাথে পেরিয়ে বগুড়ার কাছাকাছি একটা রেস্টুরেন্টের সামনে প্রথম এবং শেষ যাত্রা বিরতি দেয়। বিরতি স্থানে ফ্রেশ হয়ে সবাই বাসে উঠে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠেই আমরা দেখি লালমনিরহাটের কাছাকাছি পৌঁছে গেছি। সময়টা এপ্রিল মাসের 9 তারিখ হলেও এদিকে শীতকালের মতোই চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। ময়মনসিংহ থেকে রওনা দেবার কারণে আমরা সবার আগেই বুড়িমারি পৌঁছে যাই। আমরা ময়মনসিংহ থেকে রওনা হয়েছিলাম 8 এপ্রিল রাত 9টায়, অর্থাৎ 9টায় আমাদের বাস ছেড়েছিল। আজ 9 এপ্রিল, এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 8টা, অর্থাৎ প্রায় 11 ঘন্টা লাগলো বুড়িমারি পৌঁছাতে। বাস থেকে নেমে আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে শামীম এন্টারপ্রাইজের বুড়িমারি কাউন্টারে ঢুকে পড়ি। কাউন্টারের ভিতরে একজন লোক সবার পাসপোর্ট জমা নিচ্ছেন, ট্রাভেল ট্যাক্স জমা দেওয়া ও ইমিগ্রেশনের কাজ করে দেবার জন্য।
বর্তমানে ট্রাভেল ট্যাক্স ১,০০০ টাকা আর বুড়িমারিতে পোর্ট ফি নেয় ৪৭.১৩ টাকা। যদি ইমিগ্রেশনের কাজ আপনি নিজে নিজেই করেন তবে মোট খরচ হবার কথা ১,০৫০ টাকার মতো, আর কাউন্টারের লোকটি নিচ্ছে ১৩০০ টাকা করে। এই টাকাতেই তিনি ট্রাভেল ট্যাক্স, পোর্ট ফি ও ইমিগ্রেশনের কাজ দ্রুত করে দেবেন। আসলে বুড়িমারি চ্যাংরাবান্ধা পোর্টে এগুলোই চলে আসছে বহুদিন ধরে। প্রত্যেকটা বাস কাউন্টারে আলাদা আলাদা লোক ঠিক করা আছে, যারা সেই বাসের লোকদের ট্রাভেল ট্যাক্স, পোর্ট ফি জমা দেওয়া ও ইমিগ্রেশনের কাজ করে দিয়ে একেবারে ইন্ডিয়ান সাইড পর্যন্ত পৌঁছে দেয়। বিনিময়ে তারা জনপ্রতি ২০০ টাকা করে নেয়। আমরা বুড়িমারি এসেছি এই পথ দিয়ে, আর এইখানে হলো আমাদের বাস কাউন্টার। কাউন্টারের সাথের মাঠে আমাদের বাসও দেখা যাচ্ছে, আর এই পথ সোজা চলে গেছে বর্ডারের দিকে। যাই হোক, কাউন্টারের হোটেলে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করতে আমরা চলে আসি বুড়ির হোটেলে। নাস্তায় আমরা খাই পরোটা, ডিম আর ডাল সবজি। খাবারের মান খুব একটা ভালো নয়। পরোটার সাথে সাথে ডিম আগেই ভেজে রেখেছিল, সেটা বলাতে তারা নানা রকম ব্যাখ্যা দিতে চেষ্টা করে, তাই আর কথা বাড়ায়নি। নাস্তার পর আমরা এগিয়ে চললাম বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার জন্য। এই পথেই সোজা চলে গেছে বর্ডার পার হয়ে শিলিগুড়ির দিকে। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব ৮৩ কিলোমিটার আর দার্জিলিংয়ের দূরত্ব ১৬৬ কিলোমিটার। তিন থেকে ৪ মিনিট হেঁটেই আমরা ইমিগ্রেশনের সামনে পৌঁছে যাই। এটাই হলো বুড়িমারির ইমিগ্রেশন অফিস। এই অফিসের ভিতরেই আমরা আমাদের ইমিগ্রেশনের কাজগুলো করব। কাউন্টারের লোকের কাছেই পাসপোর্ট জমা দিয়ে দিয়েছিলাম, সে আগে থেকেই ট্রাভেল ট্যাক্স আর পোর্ট ফি জমা দিয়ে দিবে। এমনিতেও আজ সকালে এখানে খুব একটা ভিড় নেই, তার কারণ আমাদের বাস আর ঢাকা থেকে শুধুমাত্র একটা বাসই এখানে এসে পৌঁছাতে পেরেছে। সকাল ৯টা ৩৫ আমরা ইমিগ্রেশন অফিস কক্ষে প্রবেশ করি। সামনের যে টেবিলটি দেখতে পাচ্ছেন, এখানেই ট্রাভেল ট্যাক্স আর পোর্ট ফি জমা দিতে পারবেন। আর আরও সামনের ওই যে দরজাটি দেখতে পাচ্ছেন, সেই রুমেই ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হবে। বাংলাদেশ সাইডে ইমিগ্রেশনের জন্য লাগে মূল পাসপোর্ট, সাথে পাসপোর্টের একটা ফটোকপি, ভিসার একটা ফটোকপি, আর চাকরিজীবী হলে এনওসির একটা ফটোকপি দিতে হবে। এনওসির ক্ষেত্রে মূল কপি সাথে রাখবেন। চাকরিরত প্রতিষ্ঠান থেকে এনওসি নেওয়ার সময় এনওসিতে অবশ্যই ছুটির সময়সীমা উল্লেখ থাকতে হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটোকপি সাথে রাখতে পারেন, তবে এর দরকার খুব একটা পড়ে না, তবে সাথে রাখলে ভালো। ইমিগ্রেশনের কাজ শেষ করে এই পথ দিয়েই সামনে এগিয়ে যেতে হবে কাস্টমসের কাজ সম্পন্ন করার জন্য। পথেই সামনের ওই কক্ষের কাছে বিজিবি বসা আছে, তাদের কাছে পাসপোর্ট জমা দিতে হবে। তারা নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর ইত্যাদি এন্ট্রি করে রাখবে, আর কোথায় যাবেন, কেন যাবেন এ সম্পর্কে কয়েকটি প্রশ্ন করবে। বিজিবি কর্তৃক নাম এন্ট্রি করে এই পথ দিয়ে সোজা চলে যাবেন বাংলাদেশ সাইডের শেষ কাজ তথা কাস্টমসের কাজ সম্পন্ন করার জন্য। সামনের ওই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওইখানেই মূলত কাস্টমসের কাজ হয়ে থাকে। বাংলাদেশ সাইডের কাস্টমসের কাজ শেষ করার সাথে সাথেই ইন্ডিয়ান সাইডে প্রবেশের পথ শুরুতেই বিএসএফ এর কাছে পাসপোর্ট জমা দিতে হবে। সেখানে নাম, পাসপোর্ট নম্বর ইত্যাদি এন্ট্রি করে একটা রুমে নিয়ে যাওয়া হবে। সেই রুমে ব্যাগ চেক করা হবে। কাস্টমসের কাজ শেষ করে চলে আসবেন এই জায়গাটিতে। এই জায়গাটির অবস্থান চ্যাংরাবান্ধা কাস্টমস আর ইমিগ্রেশনের মাঝামাঝি জায়গায়। এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টাকার বিনিময়ে ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশন সম্পন্ন করে দেয়। বুড়িমারি পর্যন্ত আপনি যে বাসে এসেছেন, সে বাসেরই ইন্ডিয়ান সাইডের লোক নির্ধারণ করা আছে। যেমন আমি শামীম এন্টারপ্রাইজের বাসে করে এসেছি, তাই আমাকে ইন্ডিয়ান সাইডে এসে ঠিক এই দোকানটাতে আসতে হয়েছে। ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে দেবার জন্য তারা নেয় জনপ্রতি ২০০ রুপি করে। মূল পাসপোর্টের সাথে কাগজ হিসেবে লাগে একটা পাসপোর্টের ফটোকপি, একটা ভিসার ফটোকপি, আর এই রকম ২টা ফর্ম পূরণ করতে হয়, যেটা এই দোকানের লোকেরাই করে দেবে। তবে সামনের এই ভবনে ইমিগ্রেশনের ভিতরে লাইন ধরে কাগজপত্র আপনাকেই জমা দিতে হবে। এই দোকানের লোকজন শুধু ফর্ম ফিল আপ করে সব কাগজপত্র একসাথে পিন আপ করে দেবে। ফর্ম পূরণ সহ ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশনের কাজগুলো চাইলে আপনি নিজেও করতে পারেন। এখানে যে 2টা ফর্ম পূরণ করতে হয় তার ভিডিও আলাদা করে আমার চ্যানেলে দেওয়া আছে। উপরের আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকলো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সাথে বাংলা টাকা নিয়ে আসলে এখানেই ভাঙিয়ে ফেলুন, এখানেই সবচেয়ে ভালো রেট পাবেন।
আমরা প্রতি 100 টাকায় 72 রুপি পেয়েছি। সাথে করে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে আসবেন, যাতে করে ইন্ডিয়ান সাইটে যখনই টাকার প্রয়োজন পড়বে তখনই যে কোনো এটিএম বুথ থেকে সহজেই রুপি তুলতে পারবেন। ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তুলে আমরা প্রতি 100 টাকায় 69.50 রুপি করে পেয়েছি, যদিও আমরা 10,000 রুপি একসাথে তুলেছিলাম। ইন্ডিয়ান সাইডে কাস্টমস আর ইমিগ্রেশনের কাজ শেষ করে এই পথ দিয়ে সামনে এগুলোই পাবেন একটা ট্যাক্সি স্ট্যান্ড। চাইলে এখান থেকে রিজার্ভ গাড়ি করে শিলিগুড়ি যেতে পারেন। 4 জনের একটা গাড়ি আমাদের কাছে ভাড়া চেয়েছিল 1000 রুপি, তবে আমরা ট্যাক্সিতে না গিয়ে অটোতে করে চলে যাই চ্যাংরাবান্ধা বাইপাস। ভাড়া নেয় জনপ্রতি 30 রুপি করে। বাংলাদেশ সাইডে কাস্টমস এবং ইমিগ্রেশনের কাজ করার জন্য ঢুকেছিলাম 10:45টার দিকে। সেখানে কাজ শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশন এবং কাস্টমস শেষ করতে আমাদের তখন ঘড়িতে বাজে প্রায় 11টা। আমাদের প্রায় সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিটের মতো। চ্যাংরাবান্ধা পোর্ট থেকে অটো নিয়ে আমরা যাচ্ছি চ্যাংরাবান্ধা বাইপাসের কাছে। সেখান থেকে বাসে করে মূলত আমরা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং শিলিগুড়ির আগে এসএনটি বাস স্ট্যান্ডে নেমে আমরা চেষ্টা করব বাসে করে যাতে আমরা সিকিম যেতে পারি। আমার সাথে এবারকার ভ্রমণে রয়েছে আমার বন্ধু পলাশ, বন্ধু হাবিব এবং আরেকজন স্পেশাল মানুষ রয়েছে। তাকে স্পেশাল বলছি এই কারণ আমাদের এই যাত্রাপথে যদি কারো কোনো অসুখ বিসুখ হয়, যে কোনো সমস্যা হয়, আমাদের সাথে রয়েছে আমার ভাই বন্ধু ডাক্তার রিপন চক্রবর্তী। তাহলে যে কোনো সমস্যায় যদি আমরা পড়ি তাহলে কি তুমি সর্বোচ্চ সেবা দিবা আমাদের? অবশ্যই, এবং আমি সেই প্রস্তুতি নিয়ে এসেছি। ইভেন আমি যদি নিজে হারায় যায় তার সেবা কে দিব? বলে রাখি, আমি মানে সিলি করার প্রস্তুতি পর্যন্ত নিয়ে এসেছি। আর এর জন্য কি আমাদের চার্জ দিতে হবে তোমাকে, না এটা ফ্রি টোটাল? সেটা মানে একটা টুইটের মধ্যে দিয়ে আমরা রিসার্চ করে দিই। বাইপাস যাওয়ার পথে একটা মোবাইল শপের দোকানে দাঁড়াই ইন্ডিয়ান সিম কেনার জন্য। ইন্টারনেট প্যাকেজ সহ সিমের দাম চায় 600 রুপি। আমাদের সাথে আগে থেকেই একটা ইন্ডিয়ান এয়ারটেল সিম ছিল, তাই আমরা নতুন সিম না কিনে তাতে 300 রুপি রিচার্জ করে পুনরায় রওনা হই বাইপাসের দিকে। প্রায় 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই বাইপাসের কাছে। এটাই হলো চ্যাংরাবান্ধার বাইপাস মোড়। এখান থেকে বাসে করেই আমরা যাব শিলিগুড়ির দিকে। সামনে বামে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা চলে গেছে কোচবিহারের দিকে, আর সোজা রাস্তা দিয়েই আমরা বর্ডার থেকে এখানে এসে পৌঁছেছি। 10 মিনিট অপেক্ষা করতে না করতেই শিলিগুড়ি যাবার বাস চলে আসে, আর আমরাও আর দেরি না করে বাসে উঠে পড়ি। বাসে প্রচণ্ড ভিড়। এটা এখানকার লোকাল বাস, লোকাল যাত্রী বেশি। কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমরা বাসে সিট পেয়ে যাই। বাস ছোট হলেও বাসের গতি কিন্তু বেশ। শিলিগুড়ি পর্যন্ত আমাদের বাস ভাড়া লাগলো জনপ্রতি 70 রুপি করে। 2 ঘন্টার মধ্যেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাই। বাস স্ট্যান্ডে নামার সাথে সাথেই একটা শেয়ার জিপের ড্রাইভার আমাদের বিভিন্ন অফার দিতে থাকে। সিকিম পর্যন্ত সে শেয়ার জিপের ভাড়া চায় জনপ্রতি 400 রুপি করে। আমরা যাব না দেখে শেষ পর্যন্ত সে 300 রুপি পর্যন্ত চায়। এছাড়াও সিকিম যাবার পারমিটের জন্য একটা ট্রাভেল এজেন্সির কাছেও নিয়ে যেতে চায়। এটাই তাদের এক রকমের ধান্দা। এখানে নেমে এদের থেকে সাবধান থাকবেন, কারণ সিকিম যাবার পারমিট বিনা খরচে এবং খুব সহজে নিজে নিজেই করতে পারবেন। আমরা আগেই ঠিক করে রেখেছিলাম বাসে করে সিকিম যাব, তাই শিলিগুড়ির বাস থেকে নেমে 5 মিনিট সামনে হেঁটে চলে আসি গ্যাংটক যাবার এসএনটি বাস স্ট্যান্ডে। এখান থেকেই মূলত গ্যাংটকের বাসগুলো ছেড়ে যায়। বাস স্ট্যান্ডের সামনে থেকেও গ্যাংটক যাবার প্রচুর শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। 4 জনের ছোট রিজার্ভ কারগুলোর ভাড়া পড়বে 3500 থেকে 4000 রুপি। এটাই হচ্ছে শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডের টিকিট বুকিং অফিস, আর এখান থেকেই মূলত সিকিম যাবার পারমিশন করে নেওয়া যায়। এই বিল্ডিংয়ে ঢুকলেই সরাসরি সামনের যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই গ্যাংটক যাবার পারমিট মানে ইনার লাইন পারমিট করে নিতে পারবেন। কাগজ লাগবে মূল পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি ও 1 কপি ছবি। আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই একসাথে এমন একটা কাগজে সবার নাম এবং অন্যান্য তথ্য সংযোজন করে 10 মিনিটের মধ্যেই পারমিট করে দিয়েছিল। আর পারমিট অফিসের ভিতরকার পরিবেশ বেশ ফ্রেন্ডলি। পারমিট নিয়েই তার সাথে থাকা কাউন্টার থেকে গ্যাংটক যাবার 3টা টিকিট কেটে ফেলি। আমাদের বাস ছাড়বে দুপুর 2টায়। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাবার বাস ভাড়া নেয় জনপ্রতি 190 রুপি করে।
কাউন্টারের এক পাশেই সিকিমের বিভিন্ন জায়গায় যাবার জন্য বাসের সময়সূচি আর ভাড়া দেওয়া আছে। গ্যাংটক চাইলে এসি বাসে করেও যেতে পারতাম। এসি বাসের ভাড়া লাগে জনপ্রতি 350 রুপি করে। হাতে কিছুটা সময় থাকার কারণে বাস স্ট্যান্ডের পাশের একটা হোটেলে ঢুকলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। এখানে আছে, আচ্ছা, ভাত দেখি একটু। এখানে ভাত আছে, হ্যাঁ, তারপর আর কি আছে? তারপরে ভাজি হচ্ছে 3 কেজি ভাজি হবে। এটা হচ্ছে করলা ভাজি। করলা ভাজি, শাক হবে। কি শাক? এটা রাই শাক বলা যায়। রাই শাক। আর ওইটা? তারপরে হলো ওটা হলো আলু ভাজা মিক্স আছে। আচ্ছা, আর হ্যাঁ, মোমো। ওটা মোমো আছে। ডাল হলো, ডাল, এখানে সবজি হলো, সবজি। আর নন ভেজ? ওখানে যে মাছ হবে, চিকেন হবে। চিকেনটা দেখি। ওটা চিকেন আছে। চিকেন কি ব্রয়লার? ব্রয়লার আছে। দেশি নাই? দেশিটা অত চলে না, বাজার দাম আছে। মাছ রুই মাছ হবে, এটা মাছের গ্রেভি। এটা হচ্ছে মাছের ভাজা। হ্যাঁ, ভাজা। আর এটা? এটা গ্রেভি, দেখি দেখি দেখি। এটা মাছের ঝোল আছে। শুধু শুধু ঝোল? হ্যাঁ, আর এখানে মাছ দিতে পারি। আর আলাদা মাছ দিবেন এখান থেকে? মাছ দিয়ে দিব। আচ্ছা, এখন প্রাইসটা বলেন একটু শুনি। আমাদের ভেজ খাবার মধ্যে 70 টাকা মিল আছে। কত? 70 টাকা মিল সিস্টেম। 70 টাকা পার হেড? হ্যাঁ, মানে সবকিছু দিবেন? হ্যাঁ, সব দিব। আর এক্সট্রা ভাত লাগলে কোনো টাকা লাগবে না, ফর পেট। আচ্ছা, 70 হলো ভেজ খাইলে। ভেজ খাবার। আর নন ভেজ খাইলে? মাছ ভাত খাইলে 110 টাকা মিল আছে। আর ওই ব্রয়লার দেখাইলে? ব্রয়লার দিলে 140, মানে 140। 140। হ্যাঁ। আর ওটা হচ্ছে মাছ দিয়ে হচ্ছে কত বললেন? 110। 110। আর ভেজ হচ্ছে? দুপুরের খাবারে আমি আর পলাশ নেই ফিশ থালি, ডাক্তার রিপন নেয় চিকেন থালি। খাবারের স্বাদ মোটামুটি, খুব বেশি ভালো লাগেনি। হাতে সময় কম থাকায় এর চেয়ে দূরে যেতেও পারিনি। দ্রুত খাবার শেষ করে আমরা বাস স্ট্যান্ডে ফিরে আসি। সামনের যে বাসটি দেখতে পাচ্ছেন, এটিতে করেই আমরা মূলত গ্যাংটক যাব। এই বাস স্ট্যান্ডে ফ্রেশ হবার জন্য ব্যবস্থাও রয়েছে, তাই সবাই ফ্রেশ হয়ে বাসে উঠে পড়ি। আমাদের বাস ছাড়ে দুপুর 2টায়। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 112 কিলোমিটার, আর যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টার মতো। বাসে করে সিকিম যাবার কারণেই আমরা এসএনটি বাস স্ট্যান্ড থেকেই ইনার লাইন পারমিট করে নেই। আপনি চাইলে রংপোতে নেমেও সিকিমের পারমিট করতে পারবেন। সেজন্য যে বাসে যাবেন সে বাসের ড্রাইভার বা হেল্পারকে বললে তারা রংপোতে ফরেনার রেজিস্ট্রেশন অফিসের সামনে বাস দাঁড়া করাবে। শিলিগুড়ি থেকে বের হবার পরপরই রাস্তার সৌন্দর্য চোখে পড়ল। রাস্তার দুই পাশে ঘন বন রয়েছে। বনের রাস্তার পাশে বিভিন্ন সাইনবোর্ডে বন্যপ্রাণীদের এ রাস্তা পারাপারেরও উল্লেখ দেখতে পেলাম। যেতে যেতে পথে চোখে পড়ল তিস্তা নদী। নদীর উপর নির্মিত বাঁধ, ছোট বড় মন ভোলানো নানা পাহাড়, মন্দির, ছোটখাটো বাজার, ব্রিজ, নদীর পাড়ে গড়ে ওঠা শহর, আরো কত কি। প্রায় 2 ঘন্টা 44 মিনিট ভ্রমণ করে ভারতীয় সময় বিকাল 4টা 44 মিনিটে আমরা রংপোতে পৌঁছলাম। এই রংপোই হলো সিকিমের প্রবেশদ্বার। বাস থেকে নেমেই আমরা চললাম রংপুর ফরেন রেজিস্ট্রেশন অফিসের সামনে। এখানকার ফরেনার রেজিস্ট্রেশন অফিসে এসে সকলের পাসপোর্ট ও শিলিগুড়ি থেকে করা ইনার লাইন পারমিটের কপি জমা দিলাম। তারা আমাদের সকলের নাম ও পাসপোর্ট নম্বর এন্ট্রি করে সবার পাসপোর্ট ও পারমিটে সিকিমে ঢোকার সিল মেরে তা আবার ফেরত দিয়ে দিল। রংপুর ফরেন রেজিস্ট্রেশন অফিসের কাজ শেষ করে বাসের দিকে এগিয়ে চললাম। রংপো থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আমাদের বাস এখানে প্রায় 20 মিনিটের যাত্রা বিরতি দিয়েছিল। রংপো থেকে আবার আমাদের পথ চলা শুরু হলো। পথের দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং ছোট বড় টানেল পার হতে হতে রাত্রি নেমে আসলো। প্রায় সন্ধ্যা 7টায় আমরা গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। বাস থেকে নেমে প্রথমেই আমরা রাতে থাকার হোটেল খুঁজতে লাগলাম। বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের এমজি মার্গের দিকে। এমজি মার্গ থেকে কিছুটা উপরের দিকে তিব্বত রোডে ব্লু স্কাই হোটেলে আমরা রাতে থাকার রুম খুঁজে পাই। এখানে হোটেলে থাকার জন্য প্রত্যেকের পাসপোর্ট ও ভিসার একটা করে ফটোকপি এবং প্রত্যেকের 1 কপি করে ছবি লাগবে, তাই পর্যাপ্ত পরিমাণে এইগুলো সাথে রাখবেন।
হোটেল ব্লু স্কাইয়ে রাতে থাকার জন্য 3 তলায় আমরা 301 নাম্বার রুমটি পেয়েছি। এই রুমটি আমরা 2 রাতের জন্য বুকিং করে ফেলি। চলুন দেখি রুমের ভিতরকার অবস্থা। এই রুমের প্রতিদিনের ভাড়া 1600 রুপি। বিশাল বড় একটা রুম। রুমে 2টা ডাবল বেড রয়েছে, যেখানে আমরা 4 জন অনায়াসে থাকতে পারবো। এই বেডের 2 পাশে 2টা বেড টেবিল আছে। টেবিলের একটাতে জগ, গ্লাস, জল গরম করার কেটলি আছে। অপরটাতে রিসিপশনে ফোন দেবার ব্যবস্থা রয়েছে, আছে চার্জিং পোর্ট। এই বেডের উপরে একটা ফ্যানও আছে। তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে শাওয়ার নেওয়ার ব্যবস্থা, হাই কমোড, গিজার সহ সকল ব্যবস্থাই রয়েছে। হোটেল রুমে ফ্রেশ হয়েই আমরা এমজি মার্গে চলে আসি গ্যাংটকের রাতের সৌন্দর্য উপভোগ করতে। ঘড়িতে রাত 8টা পার হয়ে যাবার কারণে এখানে অনেক দোকানপাটই বন্ধ হয়ে গেছে। যতটুকু খোলা আছে তাতে বেশিরভাগই রয়েছে শীতের পোশাক, কারণ এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা। বাংলাদেশ থেকে গ্যাংটক পৌঁছা পর্যন্ত খরচের হিসাব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এমজি মার্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাঙালি খাবার পাওয়া যায় এমন একটা রেস্টুরেন্টে ঢুকি রাতের খাবার খাওয়ার জন্য। রাতের খাবারে আমরা খাই এগ থালি। এতে রয়েছে ভাত, পাঁপড়, ডাল, আলু তরকারি, সবজি, চাটনি আর ডিম। খাবারের স্বাদ মোটামুটি। প্রতি প্লেট এগ থালির মূল্য 150 রুপি করে। খাবার শেষ করে আমরা 1 প্লেট মোমো নেই। 8 পিস চিকেন মোমোর দাম নেয় 100 রুপি। খাবার শেষ করে আমরা দ্রুত হোটেলে ফিরে আসি, কারণ একটানা জার্নি করতে করতে আমরা সবাই ক্লান্ত। আমাদের প্রত্যেকের পর্যাপ্ত ঘুম প্রয়োজন। দ্বিতীয় পর্বে আমি সারাদিন ব্যাপী গ্যাংটকের লোকাল সাইট সিইং করব আর আপনাদের দেখাবো গ্যাংটকের অপরূপ সৌন্দর্য। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন তারা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং ভ্রমণ ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে সিকিম দার্জিলিং সিরিজের 2য় পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।